নমস্কার সবাইকে ধন্যবাদ আমাকে ডেকেছেন বিশেষ করে আমার বন্ধু সুকান্ত অ্যাকচুয়ালি কীভাবে তুমি আমারটা ইন্ট্রোডিউস করে দিলে কি বুঝলাম না ভাবনি কিন্তু করে দিয়েছো তো বুদ্ধিমান লোকেরা এইরকম করে থাকেন অজ্ঞাতসারে অন্যের উপকার করে থাকেন তো সেটা আমি স্বীকার করে নিয়ে বলি আমি কি 5-7 মিনিট বলবো কতক্ষণ আচ্ছা আচ্ছা প্রথমে আমার যেটা মনে হলো যে আমি এই যে বিষয়টা ছিল বিষয়টাকে একটু বদলে দিতে চাই বিষয়টা ছিল বাংলায় বিজ্ঞান শিক্ষা এটা আমার একেবারেই পছন্দসই নাম নয় কাজে আমি যেটা বলবো তার যদি কোনো মানে শিরোনাম থাকে সেটা হবে বাংলাতেও বিজ্ঞান শিক্ষা আচ্ছা তার মধ্যে আমি কতগুলো আমি অ্যাকচুয়ালি সুকান্ত এমন সব কথা বললো যে আমার জিনিসটা গুলিয়ে গেছে আমি একটুখানি সুকান্তর রেশ ধরে একটু কথা বলে তারপরে আমার বক্তব্যে আসবো আমার বক্তব্য খুব সামান্য আচ্ছা প্রথম কথা হচ্ছে যে এআই এর কথাটা কয়েকবার উঠেছে এআই কাজ করে আপনারা যারা অনেক বেশি জানেন যেগুলোকে বলে এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তো এটাকে বাংলা করলে হবে বিশদ ভাষা আর মডেল তাই তো আচ্ছা সুতরাং এআই এর মধ্যে কিন্তু ভাষাটা একেবারে সেন্ট্রাল করে এবং আমি ঠিক জানি না কিন্তু আমার ধারণা যে আমার কম্পিউটার ব্যবহারে আমি যখন এআই এইডেড জিনিস দেখি এবং আমি যদি বাংলায় সেটা চাই আমি কিন্তু বেশ ভালো পাচ্ছি সুতরাং গুগল কি করতে পারছে এটা বোধহয় আমাদের মনে রাখা দরকার যে গুগল যেটা করতে পারছে সেটা দ্বিতীয়বার না করার আগে গুগলের এখন কি তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একটু জানলে ভালো হয় ভুল করে কিন্তু অনেক সুবিধাও করে এটা কেন ইম্পর্ট্যান্ট সেটা বলি জাস্ট একটা ছোট অ্যানেকডোট গতকাল আমি দেখলাম যে এই বছর বা 2024-এ আমেরিকায় যিনি বেস্ট ইয়াং পোয়েট শিরোপা পেয়েছেন তিনি একটা খুব চমৎকার ছোট্ট লেখা লিখেছেন যে এআই কে টিএস এলিয়টকে নকল করতে বললে এআই এখন যেটা ওদের দিচ্ছে মানে এআই এর কোনো একটা চ্যাট জিপিটি হয়তো নয় অন্য কিছু উনি কিছুতেই তফাৎ করতে পারছেন না এবং যতবার উনি চেষ্টা করছেন ততবার উনি ভুল করছেন মানে ভুলটিকে এলিয়ট বলে ধরছেন এই এলিয়ট কথাটা এই কারণে বললাম যে যারা আপনারা এলিয়ট ভালোবাসেন মানে এর মতো তো হবে না কিন্তু মানে আমাদের মতো লোকেরাও এলিয়ট ভালোবাসেন আমাদের একটা ধারণা আছে যে এলিয়ট কীভাবে লেখেন কীভাবে এলিয়ট বিশেষ করে আমার খুব প্রিয় হচ্ছে 4 কোয়ার্টেটস আমার খুব ভালো লাগে ওই প্রথম লেখাটা বাদে এইটা আমার সবচেয়ে ভালো লাগে তার মধ্যে একটা আমি এক বৈজ্ঞানিক হিসেবে একটা ছক দেখতে পাই যে আমার মনে হয় হ্যাঁ এইটা এলিয়ট যতবার পড়ি হ্যাঁ এইটা এলিয়ট তো সেইটা এআই বুঝে গেছে সুতরাং এআই আপনাকে একটা মানে নকল এলিয়ট তুলে দেবে তাহলে কি আপনি বলবেন যে আমার আর কোনোদিন 4 কোয়ার্টেটস পড়ার দরকার নেই আমি 4 কোয়ার্টেটস প্রাইম ডাবল প্রাইম ট্রিপল প্রাইম ভাষান্তর পাঠান্তর করে অনেকগুলো 4 কোয়ার্টেটস তৈরি হয়ে যেতে পারে এই ধরনের যে মানে সম্ভাবনা এটা মাথায় রেখে ভাষা নিয়ে চিন্তা করাটা ভীষণই প্রয়োজন এইবার আমার বক্তব্যে আসি বিজ্ঞান চর্চাকে আমি দুটো ভাগ করে নিয়েছি একটা হচ্ছে বিজ্ঞান শিক্ষা এবং পঠন পাঠন আর 2 নম্বর হচ্ছে গবেষণা এতে আমি গোড়াতে চলে যাই একটা অন্য প্রশ্নে সেটা হচ্ছে বিজ্ঞান কি সংস্কৃতির অঙ্গ এইটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে বহু বছর ধরে শতাব্দী ধরে ভারতবর্ষে কলকাতায় সায়েন্স অ্যান্ড কালচার বলে একটা কাগজ আছে মেঘনাদ সাহার প্রতিষ্ঠিত সেখানে বোধহয় বক্তব্য এই যে সায়েন্স ও কালচারের অন্তর্ভুক্ত এই প্রসঙ্গে দুটো বিদেশি লেখা একটা হচ্ছে হার্ডির এ ম্যাথমেটিশিয়ানস অ্যাপোলজি সেটাকে সিপি স্নো বলেছিলেন দ্য বেস্ট এসে ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ একজন অঙ্কের লোক লিখেছেন কাজেই অঙ্কের লোকেরাও ভাষা বোঝেন
তো এটা একটা প্রমাণের প্রয়োজন আছে। আর 2 নম্বর হচ্ছে এসিপি স্নোরি 2 কালচার্স, যেখানে দুটো ভাগ কি আলাদা এই নিয়ে প্রশ্ন আগে উঠেছে। আচ্ছা, প্রথম কথা আমি বলতে চাই যে শিক্ষা এবং পঠন পাঠন বিজ্ঞানের এটা আমাদের দেশের সংবিধানে আছে, এটা নাগরিকের দায়িত্ব। ডেভেলপিং সায়েন্টিফিক টেম্পার, বোধহয় আর কোনো দেশের এইরকম ভাবে বিজ্ঞানের কথা বলা হয়নি। কিন্তু এখানে একটা বড় সংকট হচ্ছে যে বাংলা ভাষার বিজ্ঞানের পরিভাষা সেটা তৎসম শব্দের আধিক্যে কণ্টকিত। এই কথাটা আমি কয়েকবার করে বলতে চাই যে এত তৎসম শব্দ এই পরিভাষা তৈরিতে হয়েছিল যে যারা ভালো বাংলা জানেন তারা ভালো সংস্কৃত না জানলে অ্যাকচুয়ালি পরিভাষাগুলি আয়ত্ত করতে পারে না। সংস্কৃত পড়ানো তো বহুদিন উঠে গেছে, কাজেই এটা একটা খুব বড় সংকট। বিশেষত বাংলা এখন তো একটা প্রান্তিক ভাষা, বাংলার তো সেই পুরনো গর্ব নেই। কাজেই এখন যারা বাংলা শহরে ছাত্রছাত্রীরা তারা মোটামুটি বাংলা না জানার চেষ্টা করে। এই অবস্থায় একটা তৎসম আকীর্ণ একটা পরিভাষা বিজ্ঞান শিক্ষার পথে অন্তরায় অনেক বেশি, সাহায্যের পরিবর্তে। এইটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যদি আমরা গবেষণার ক্ষেত্রে যাই তাহলে ইংরেজি কিন্তু এখন বিজ্ঞান গবেষণার একম দ্বিতীয় ভাষা। এখন জাইটশিফট ফর ফিজিক্সে কোনো গুরুত্বপূর্ণ ভাষা গুরুত্বপূর্ণ গবেষণার কাজ প্রকাশিত হয় না। এর মধ্যে খুব ভালো একটা গল্প আছে, সেটা হচ্ছে আপনি যদি একটা লেখা পাবলিশ করে দিতে চান যেটা লোকের চোখে পড়বে না অথচ আপনি পাবলিশ করেছেন, তাহলে জাইটশিফট ফর ফিজিক্স ইজ এ গুড প্লেস টু হাইড ইউর ক্লেম অফ প্রায়ার নলেজ ওয়ান সামিটি কন্টেস্টস। এবং যদি ভুল হয় তাহলে বেশি লোক দেখবে না, তাহলে ভয় নেই। তা এখন জার্মান বা ফ্রেঞ্চ তারাও কোনোভাবে বিজ্ঞানের প্রকাশ জগতে টিকে আছে, কিন্তু এটা এখন ইংরেজিটা সবাই লেখে। এবং সেক্ষেত্রে যারা বাংলায় বিজ্ঞান পড়ে এসেছেন অন্তত টাটা ইনস্টিটিউটে, আমাদের বেশিরভাগ ছাত্রই কিন্তু বাঙালি বা বাংলা ভাষী। এটা সমস্ত বিজ্ঞানের গবেষণা কেন্দ্রে এই অবস্থা। আয়ার আয়েঙ্গারা অঙ্ক করা অনেক দিন ছেড়ে দিয়েছেন, এখন অঙ্কও বাঙালিরা করে। কাজেই এই সমস্যাটা হচ্ছে যে তারা কিন্তু অঙ্কটাকেও ভালো করলেন, ফিজিক্সটা ভালো করলেন, লিখতে পারবেন না ব্যাপারটা। সুতরাং সেখানে একটা খুব সমস্যা আছে। আমাদের একজন নমস্য অগ্রজ বৈজ্ঞানিক বলেছেন যে আমি আজ অবধি 200টা থিসিস লিখেছি, জানো? 200টা ছাত্র বেরিয়েছে, তাদের থিসিসগুলো তাকেই লিখতে হয়েছে। কাজগুলো ছাত্ররা করেছে কিন্তু লিখেছেন তিনি। কাজে এই অবস্থায় বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষা করা উচিত কি উচিত নয়, এই নিয়ে একটা পুরনো ধারণাকে আঁকড়ে আলোচনা করার যথার্থ আমি খুব ভালো বুঝি না। আমার মনে হয় যে এই আলোচনার কেন্দ্রে একটা এখনকার আমরা যেখানে পৌঁছেছি এখনকার যেটা রিয়ালিটি সেইটা প্রতিফলিত হওয়া উচিত। বাংলায় বিজ্ঞান যেটা নাগরিকের দায়িত্ব সেটা করতেই হবে, সেটা এক ধরনের কাজ, কিন্তু সেটাকে গবেষণার জায়গায় আনা খুব বিপদ। এবং এই বিজ্ঞান পড়ে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। আপনারা কেউ বলতে পারবেন ফটোসিনথেসিসের বাংলা কি? আলোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ দেখছেন? আচ্ছা, এইটা আপনি যদি না জানতেন, হ্যাঁ হ্যাঁ বলুন, আমার পরেও বলতে পারেন। সে নেই কেন এখানে? ফটোসিনথেসিসের চেয়ে সালোক সংশ্লেষ
মূল প্রক্রিয়াটাকে অনেক ভালোভাবে ব্যাখ্যা করে। হ্যাঁ, কিন্তু আমরা তো বাংলা জানি না। এই যে আমি বললাম আলোক সংশ্লেষ, উনি কি সুন্দর করে বললেন শালোক সংশ্লেষ। আমি সংস্কৃত জানি, আমি পার্থক্যটা বুঝতে পারি, কিন্তু আপনাদের কজন ছাত্র সংস্কৃত জানেন? এখন আমি বলছি না শালোক সংশ্লেষকে তফাৎ করতে, কিন্তু আমি বলছি এইগুলো দাঁত ভাঙা শব্দ। এই দাঁত ভাঙা শব্দ কেন, এর একটা ঐতিহাসিক কারণ আছে। এটা তো আকাশ থেকে পড়েনি এই সমস্যাটা। সেটা হচ্ছে যে অরিজিনাল বিজ্ঞান তো আমাদের দেশে হয় না, সুতরাং একটা দিয়ে দেওয়া টার্মিনোলজি আমাদের ব্যবহার করতে হবে। দেখুন না, গ্লোবালাইজেশন কি আমাদের দেশে হয়েছে? আমরা বলি বিশ্বায়ন, সেটাও তো নকল করে বলা। কাজেই এই যে সমস্যা, এটা তো আমি আপনি দুদিনের সমাধান করতে পারবো না, কিন্তু অন্তত মানে আলোচনার বিষয়বস্তুটা মধ্যে গিয়ে, যে উনি বলছেন শালোক সংশ্লেষ ফটোসিনথেসিসের চেয়ে ভালো, নিশ্চয়ই অনেক পরে হচ্ছে, কিন্তু আপনি জিজ্ঞেস করে দেখবেন বেশিরভাগ বায়োলজিস্ট, সব এমিনেন্ট বায়োলজিস্টরা আসছেন, তারা কজন লেকচারে শালোক সংশ্লেষ কথাটা ব্যবহার করেন? না না, ঠিক আছে, আমি আমার বক্তব্য এই নয় যে শালোক সংশ্লেষকে আমি অপমান করার চেষ্টা করছি না, আমি বলার চেষ্টা করছি যে এটা কি প্র্যাকটিক্যাল। দেখুন, প্রতিফলন একটা শব্দ যেটা আমরা চট করে বুঝি, প্রতিসরণ বুঝি। কি? ঠিক আছে, না পয়েন্ট ইজ মেড। আমি খুব বেশি কথা বলতে চাই না, তবে আমার বক্তব্য হচ্ছে এই যে এই যে সমস্যাগুলো, এর সমাধান কিন্তু আমরা যেভাবে ভাবছি সেভাবে হবে না। যেভাবে হবে, আমি একটা প্রেডিকশন করি। নিলস বোরের একটা কথা আছে যে ইটস ডিফিকাল্ট টু মেক প্রেডিকশন স্পেশালি অ্যাবাউট দ্য ফিউচার। তো তারপরে একটা কথা হয়েছিল যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেক প্রেডিকশনস অ্যাবাউট দ্য পাস্ট টু। তো আমি একটা প্রেডিকশন করছি যে কিছুদিন বাদে এই সমস্যাটা চলে যাবে। যেটা হবে সেটা হচ্ছে, আপনি এখন আপনার স্মার্টফোনে কথা বললে স্মার্টফোন সেটাকে ভাষায় রূপান্তরিত করে দিতে পারছে। সুতরাং যে ইংরেজি ভালো জানে না, সে যদি অন্তত সঠিক বিজ্ঞান তার নিজের মতো করে বলতে পারে, তাহলে ওইটা সেটাকে অনুবাদ করে সারা পৃথিবীর কাছে পাঠিয়ে দেবে। এইটা হবে মানে আমার প্রেডিকশন, যে এইভাবে জিনিসটা এগোবে। সুতরাং এআই যেভাবেই বলুন, এআই এমন কিছু মানে অদ্ভুত কিছু ব্যাপার নয়, জাস্ট একটা ডিপ লেভেল কোরিলেশন বার করা, তার দিয়ে এই কাজগুলো হয়ে যায় বলে আমার ধারণা। কিন্তু এখন আমরা এই ধরনের আলোচনার ভেতরে একটা, আমার এই আলোচনার মধ্যে আমি একটা প্রাচীনতার গন্ধ পাই, যে একটা অনেক দিন আগেকার একটা চিন্তা, সেটাকে আমরা ছাড়তে পারছি না, আটকে ধরে আছি। এটা প্রাচীন লোকেদের পক্ষে ভালো, আমরা যারা মানে 70 আমরা এই নিয়ে গল্প করতে পারি, কিন্তু ভবিষ্যতের লোকেরা মানে অল্প বয়সীদের এতে উৎসাহ হওয়ার কোনো কারণ নেই, এবং সেটা যথার্থ। নমস্কার। আমার মনে হয় যেটা আপনি বললেন যে বিজ্ঞান প্রচার করার সময় হয়তো আমরা বাংলা ব্যবহার করতে পারি বা এড়িয়ে যেতে পারি, কেননা আমাদের টার্গেট খুব পরিষ্কার যে বাংলা জানে। যে শালোক সংশ্লেষ স্কুলে পড়েছে, তার পছন্দ হয়ে থাকুক আর না জানে, সে হয়তো ফটোসিনথেসিস কথাটা শুনেনি। কিন্তু বিজ্ঞান যখন আমরা করে যখন আমাদের ফলাফল ছাপি, সত্যেন বসুও কিন্তু কোনো পেপার বাংলা লেখেনি, তিনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ করেছেন, কিন্তু তার যত সমস্ত কাজ কিন্তু সেসব ইংরেজিতেই লিখেছিলেন, জগদীশ বাবুই হোক বা সত্যেন। এবং আই এগ্রি উইথ ইউ যে আজকে আমাদের ভাবতে হবে, আমার 64 বছর বয়স, আমি অ্যাকচুয়ালি ইয়াং কম্পেয়ার টু পিপল হিয়ার। হাউ কাম দেয়ার আর নো ইয়াং পিপল হিয়ার? হাউ কাম আমরা তাদেরকে এখানে আনতে পারিনি? যেটা আপনি বললেন যে আমার বন্ধু অনির্বাণ, ও 40 বছর বয়স, ওর ছেলেটার 13 বছর বয়স, ও যখন বিজ্ঞান পড়বে কি করবে? আপনি যেটা বললেন এই শালোক সংশ্লেষ ভাষা ব্যবহার বদলে যাবে, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আজকে যে জায়গায় পৌঁছেছে যারা ব্যবহার করে, যত তাড়াতাড়ি এটা বদলাচ্ছে, 5 বছর পরে 3 বছর পরে কি হবে
মানে মানে আমি হয়তো কিছুটা বুঝতে পারছি মানে এটাই বলার যে আই অ্যাপ্রিশিয়েট হোয়াট ইউ সে। থ্যাংক ইউ। যারা না উনি যেটা বলছেন তো আমার তাই ধারণা, আমার অভিজ্ঞতা তাই যে দেখুন সঠিক লোকেরা থাকলে একটু বিপদ হতো এখানে। দেখুন আমরা বাংলা মানে ইংরেজিটা না শেখার উপর জোর দেওয়াটা একটা ঐতিহাসিক ভ্রম, কিন্তু সেই ভ্রম কিন্তু ধরে এখনও আমরা চলছি। যে মানে যেটা স্বাধীনতার কালে বা মানে প্রাক স্বাধীনতার যুগে একটা রাজনৈতিক প্রয়োজন যে যা ছিল, খুব দরকার ছিল, সেটা এখন তো মানে অবান্তর হয়ে গেছে। আমি 6 বছর জাপানে ছিলাম, পড়িয়েছি, বিজ্ঞান গবেষণা করেছি। ওরা কিন্তু জাপানি ব্যবহার করে, তার কারণ ওদের সমাজের ইতিহাসটা আলাদা। ওদের মেজি রেস্টোরেশনের সময় অনেক বছর আগে এভরিবডি ওয়াজ লিটারেট। জাপানি ভাষা ব্যবহার ওরা অনেক আগে থেকেই করেছে, যে আমাদের হচ্ছে না কমেই এই যে সমাজের এই যে সামাজিক পার্থক্য, জাপানিরা জাপানি ব্যবহার করতে পারে, কেন ওদের সঙ্গে ইউরোপিয়ান ভাষাগুলো এত আলাদা যে they were forced to do it, and also their ওদের যে বা চীনেও আমি যেটা আমাদের পয়েন্ট, যেহেতু আমরা ইংরেজি আমাদের কাছে এসেছে, আমরা না চাইলে, তো এইটাও খুব জরুরি যে শুধু আমার ভাষা বললে হবে না, আমার সমাজ কিভাবে বদলেছে, কিভাবে আমাদের সমাজ সংস্কারই হয়েছে, বিজ্ঞানী হবে কি we are such a hierarchical society। তো এইগুলো মানে জটিল, সরি আমার মনে হয় আপনি এটাই বলেছেন। হ্যাঁ, আমি সেটাই বলার চেষ্টা করছিলাম। ডিরেক্ট আমার জায়গায় দাঁড়ালে উনি বলতেন দিস ইজ নট এ কোয়েশ্চেন, ইটস এ কমেন্ট, নেক্সট কোয়েশ্চেন প্লিজ। কারো কি প্রশ্ন কিছু আছে? আমি চেষ্টা করব। আমার একমাত্র বলার বক্তব্য এই যে আমার একটু অস্বস্তি হয়, আমি দীর্ঘকাল বাদে দেশে ফিরেছি, বাংলা ভাষার অবস্থা দেখে তো খুব মানে চিন্তা হয় যে ভাষাটা টিকবে কিনা, কিন্তু মানে তার সেইখানে যদি আমাদের কথা বলতে হয়, আমার মনে হয় যে একটু মানে প্রাসঙ্গিক কথা বলা দরকার। অনেক কথা এই ইতিহাস অপ্রাসঙ্গিক করে দিয়েছে, তাতে আমাদের হাত নেই, কিন্তু করে দিয়েছে কি না সেটা তো অন্তত আমাদের জানা প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটু আশিস বাবুকে অনুরোধ করছি। নমস্কার। সব্যসাচী বাবু দুটো করলেন, একটা হচ্ছে বাংলা শিক্ষায়, বিজ্ঞান শিক্ষা বাংলায়, আর একটা গবেষণা। আমি বলতে চাই যে এর বাইরে আরেকটা ক্ষেত্র আছে, যেটা গৌতমবাবু বললেন যে বিজ্ঞান প্রচারণা। সাধারণ মানুষ যারা বিজ্ঞানের গবেষণা করবে না, তারা হয়তো বিজ্ঞানের ছাত্রও নয়, কিন্তু ওই যে সায়েন্টিফিক টেম্পারের কথাটা বললেন, সেই সায়েন্টিফিক টেম্পারের জন্যে তাদের কাছে কিছু বিজ্ঞান পৌঁছানো দরকার, বৈজ্ঞানিক মানসিকতা তৈরি হওয়া দরকার। তো আমি বলছি সেক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা, সেক্ষেত্রে এটা দেব, সেক্ষেত্রে কিন্তু বাংলা ভাষার একটা বিরাট উপযোগিতা আছে। আমি বাংলা বলে বলছি না, আমি যদি মারাঠি হতাম তো বলতাম মারাঠি ভাষা। যেমন জয়দেব বিষ্ণু নার্লিকার উনি পরিষ্কার ভাষায় বলেছেন যে আমার মনে হয় যে মাতৃভাষায়, উনি নিজের তো মারাঠি ভাষায় প্রচুর লিখেওছেন, উনি এই কথাটা বারবার বলছেন যে গবেষণা ইংরেজিতে হবে। অবশ্যই, প্রশ্নই ওঠে না আজকের পৃথিবীতে। এমনকি সত্যেন্দ্রনাথ বসু, যিনি এত বাংলা ভাষার সপক্ষে কথা বলেছেন, তিনি কিন্তু বাংলায় কোনো গবেষণাপত্র লেখেননি, লিখতে পারেননি, লেখা সম্ভব নয় বাংলায়, সেদিনও ছিল না, আজও সম্ভব নয়। কিন্তু সাধারণ মানুষের কাছে বিজ্ঞানের চেতনা, বিজ্ঞান মনস্কতা পৌঁছতে গেলে সেখানে কিন্তু বাংলা ভাষার বা যে কোনো মাতৃভাষার, এমনকি ইংরেজি ভাষারও একটা উপযোগিতা আছে। যে স্পেশালিস্ট নয় তার কাছে বৈজ্ঞানিক চেতনা পৌঁছে দেওয়া, তার টেম্পার যদি বলেন, সায়েন্টিফিক টেম্পার গড়ে দেওয়া, সেক্ষেত্রে আমি বলবো যে বাংলায় আমরা, আপনি যে প্রসঙ্গটা তুললেন, আমরা পরিভাষা নিয়ে বড্ড বেশি চিন্তিত হয়ে পড়ি। আমি বলছি দরকারটা কি? আমি বাংলায় কথা বলি, আমি ফটোসিনথেসিস লিখব,
যদি সালোক সংশ্লেষ বুঝতে অসুবিধে হয়। আর আরেকটা বড় কথা, যেটাকে আপনি বলছেন দাঁত ভাঙা, বহু শব্দই একসময় দাঁত ভাঙা ছিল, কিন্তু প্রচলিত হতে হতে সেগুলো কিন্তু আর দাঁত ভাঙা নেই, অর্থাৎ প্রচারের উপরে নির্ভর করে। এমনকি রবীন্দ্রনাথ বাধ্যতামূলক এই শব্দটা নিয়ে প্রচণ্ড আপত্তি করেছিলেন। কৃষ্টি, উনি তো এটাকে প্রায় অশ্লীল বলে পরিত্যাগ করেছিলেন, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির প্রচলিত শব্দ। কিন্তু বাংলায় আমরা ব্যবহার করি। কৃষ্টি আর সংস্কৃতি কালচারের দুটো বিভিন্ন ক্ষেত্র, দুটো এক নয়। তো রবীন্দ্রনাথ আপত্তি করা সত্ত্বেও কিন্তু সেটা বাংলায় আমরা ব্যবহার করি। তো সুতরাং কোনটা প্রচলিত আর কোনটা প্রচলিত নয় সেটা শুধু উচ্চারণের অসুবিধার উপর নির্ভর করে না, কত বেশি ব্যবহার হচ্ছে সেটার উপর নির্ভর করে। এটা আমার একটা বক্তব্য। আর যেটা আমি ইনফ্যাক্ট বলবো ভেবে এসেছিলাম বা বলবো, যেহেতু সময় কম, যে বাংলায় যারা বিজ্ঞান বিষয়ে লিখেছেন, আমি এটা আলাদা করছি। বিজ্ঞান চর্চা মানে কিন্তু বিজ্ঞান গবেষণা, যারা স্পেশালিস্ট তাদের কাজ। আর বিজ্ঞান নিয়ে আলোচনা, বিজ্ঞান নিয়ে কিছু কথা লোকের কাছে পৌঁছে দেওয়া, প্রচার করা, সেটা কিন্তু বিজ্ঞান চর্চা বলে আমি মনে করি না। সেটা বরং বাংলা চর্চা, বাংলায় বিজ্ঞান নিয়ে কিছু কথা বলা। তো সেটা নিয়ে বলতে গেলে আমি দুজনের কথা আমার বিশেষ করে এই মুহূর্তে মনে পড়ে। একজন অক্ষয় কুমার দত্ত, যার হাত দিয়ে বলতে গেলে বাংলা ভাষায় সত্যিকারের বিজ্ঞান বিষয়ক রচনার সূত্রপাত। তার একটা জিনিসের কথা আমি বলব, অনেক কিছু বলার আছে, যে ভারতবর্ষের উপাসক সম্প্রদায় 2 খণ্ডে লেখা, তার যে উপক্রমণিকা, সেটা কিন্তু মূল বইয়ের টেক্সটের প্রায় দ্বিগুণ। তাতে তিনি অনেকগুলো নতুন জিনিস এনেছেন, যেমন বিজ্ঞানের ইতিহাস, প্রাচীন ভারতে বিজ্ঞান কী ছিল, এতখানি সম্ভাবনা নিয়ে কেন সেটা হলো না, 1 নম্বর। ভারতের যে দর্শনের ইতিহাস, বিভিন্ন দর্শন আলাদা করে করে মেথডোলজি নিয়ে আলোচনা করে বলছেন, সে আলোচনার দৃষ্টিভঙ্গিটা কিন্তু ছিল বেকনিয়ান এম্পিরিসিজম। পরিষ্কারভাবে তিনি বলছেন যে এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দর্শনকে বিচার করতে হবে, যেটা তার আগে কেউ করেননি। তো এই যে রচনা, এবং এখানে তিনি যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ, উনি বৈশেষিক দর্শনকে প্রচণ্ড প্রশংসা করছেন। কেন না, বৈশেষিক দর্শনে কণা পরমাণুর কথা বলেছেন, আমরা সবাই জানি। যে বলছেন যে ক্ষেত্রে অন্যান্য জায়গায় বলা হচ্ছে যে অন্যান্য দর্শনে, বিশেষ করে বেদান্তয়ে বলা হচ্ছে যে জগৎটাই মায়া, বাস্তবতা আসলে নেই। তো সেক্ষেত্রে এরা বলছেন বাস্তবতার মূলে আছে পরমাণু নামক একটি কণা, আলটিমেট পার্টিকেল, পরম অণু। তো এটা যে সেই যুগে কত বড় একটা বৈজ্ঞানিক অগ্রগতির প্রমাণ, সেটা তিনি অনেক কথা বলেছেন। একটু রসিকতা করেও বলেছেন যে ডেমোক্রিটাসও তো এরকম বলেছিলেন, তাহলে কে আগে বলেছিলেন? উনি বলছেন এর তফাৎটা তো 200-300 বছরের। প্রাচীন ইতিহাসে 200-300 বছরটা কোনো ব্যাপারই নয়। সুতরাং উনি একটু মজা করে বলছেন যে ডেমোক্রিটাস হচ্ছেন গ্রিক কনাদ, আর কনাদ হচ্ছেন ভারতীয় ডেমোক্রিটাস। তো কিন্তু বলে এরপর উনি সমালোচনার জায়গায় আসছেন। এইখানে হচ্ছে ওর বৈশিষ্ট্য, যে উনি বলছেন যে এই যে কনাদ এত বড় কনসেপ্টটা আনলেন, উনি কিন্তু একবারও বললেন না কী করে এটা প্রমাণ করা যায়, কোন কোন পদ্ধতি প্রয়োগ করলে আমরা এই হাইপোথিসিসটাকে ভুল বা ঠিক এই জায়গায় পৌঁছতে পারি, এই বিষয়ে কোনো কথা বললেন না। এবং বলে উনি বলছেন এইখানেই হচ্ছে ত্রুটি। এবং এই জায়গায় উনি আসছেন যে শুধু কনাদ বলে নয়, ভারতীয় দর্শনের এই প্রাচীন চিন্তাধারায় এই খামতিটা অনেক জায়গাতেই লক্ষ্য করা যায়, যে অসাধারণ এগিয়ে তারা ভাবছেন, যেসব ভাবনা কল্পনাই করা যায় না সেই যুগে। এরকম বৈজ্ঞানিক ভাবনা, বৈজ্ঞানিক তত্ত্ব তারা, হাইপোথিসিস তারা নিয়ে আসছেন। কী করে এটাকে সত্যি বা মিথ্যে প্রমাণ করা যাবে সেটা কিন্তু বলছেন না। যে উনি বলছেন যে তারপরে যখন এই শঙ্করাচার্যের আমলে একটু বৈদান্তিকতার প্রভাবটা বাড়ল, অর্থাৎ এই জগৎটা মিথ্যে নয়, এইটা প্রমাণ করার জন্যেই ভারতীয়দের মেধা নিয়োজিত হলো, তখন এই দুটো মিলে যে অবস্থাটা হলো, যে প্রাচীনকালে ভারতের যে একটা অসাধারণ উন্নতি হয়েছিল বৈজ্ঞানিক চিন্তায়, কিছু কিছু প্রয়োগেও, সেটা কিন্তু রইল না। এই যে ভাবনাটা, এটা উনি 1870 সালে বইটার প্রথম খণ্ড বেরোয়, দ্বিতীয় খণ্ডটা 1886 সালে। এটা আমার কাছে খুব অসামান্য কাজ বলে মনে হয়, সেই যুগে লেখা। আজকের যুগে এ নিয়ে অনেক বিতর্ক আমরা করতে পারি। প্রশ্নটা হচ্ছে, আপনি যে কথাটা বললেন সেটার খানিকটা সমর্থনই, যেটা আজ অব্দি ইংরেজি হয়নি। আমরা কত কি বিষয়ে আলোচনা করি, আমরা একবার ভাবিও না যে 1870 সালে একজন লোক এতখানি সাহস নিয়ে এই কথাটা বলেছিল।
প্রত্যেকটা তার নিজস্ব গবেষণার ভিত্তিতে। উনি বাংলা জানতেন, সংস্কৃত জানতেন, ইংরেজি জানতেন, জার্মান জানতেন, ফ্রেঞ্চ জানতেন, হিব্রু জানতেন, ল্যাটিন জানতেন, কিন্তু জীবনে বাংলা ছাড়া লেখেননি। এটা আমার একটা জেদ ছিল। আমি সেটা মানে অনুসরণ আগের দিনে সম্ভবই নয়। আমার শুধু এখানে আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ যে কোনোভাবে কি এইটাকে আমরা অনুবাদের কথা ভাবতে পারি, যে ভারতবর্ষের উপাসক সম্প্রদায়ের দুটো খণ্ডের যে উপক্রমণিকা, এইটা যদি ইংরেজিতে অনুবাদ করা যায়, অসম্ভব শব্দ, কারণ সেখানে ভাষাতত্ত্বর প্রসঙ্গ আসছে, ফিলসফি আসছে, ইতিহাস আসছে, বিজ্ঞান তো আসছেই। তো এতগুলো জিনিস নিয়ে একটা লোক লিখেছিলেন। আজকের দিনে আমরা একটা টিম ছাড়া এটা কল্পনাও করতে পারি না, কিন্তু যদি করতে পারি তাহলে অন্তত বাংলা ভাষায় এরকম একটা আলোচনা হয়েছে এতকাল আগে, এটা আমরা তুলে ধরতে পারি। এটা আমার একটা বক্তব্য। আর দ্বিতীয়টা খুব সংক্ষিপ্ত বক্তব্য, সবাই আপনারা জানেন। দ্বিতীয়জন যাকে নিয়ে বলতে চাই তিনি মেঘনাদ সাহা। মেঘনাদ সাহা আমরা জানি তিনি স্পেশালিস্ট সায়েন্টিস্ট, অত বড় মাপের বিজ্ঞানী, কিন্তু সেই মানুষ যখন ওই বিজ্ঞান চেতনার প্রশ্নে যখন বিতর্ক হচ্ছে, সেই অনিলবরণ রায়ের সঙ্গে 1930-এর সময়ে যে বিতর্কটা হচ্ছে, সেখানে তিনি কিন্তু আগাগোড়া বাংলা ভাষায় সেই পলেমিক্স যাকে বলে, বৈজ্ঞানিক পলেমিক্স কী হওয়া উচিত তার একটা নিদর্শন আমাদের সামনে রেখে গেছেন বাংলা ভাষায়। এবং সেই বিখ্যাত গল্প তো আমরা সবাই জানি যে ওই অল্প বয়সে অত বিখ্যাত হয়েছেন, গ্রামে গেছেন, তো তার বোধহয় জ্যাঠামশাই স্থানীয় কেউ হবেন, তিনি এসে বলছেন বাবা, ওই মানে পূর্ববঙ্গীয় অ্যাকসেন্টে, যে বাবা তুমি কি করছো, যে এত অল্প বয়সে দুনিয়া শুদ্ধ লোক তোমার সেনে। উনি বলছেন আমি ওই আমার এটার থার্মাল আয়োনাইজেশন, এটা সেটা দুটো একটা মানে সামান্য কথা বলে উনি মাঝপথে থামিয়ে দিয়ে বললেন আর নতুন কি করছো, ওই তো ব্যাধে আছে। মেঘনাদ সাহা তখন খুব রাগী লোক ছিলেন, রাগ সামলে জিজ্ঞাসা করেছিলেন যে জ্যাঠামশাই এটা বেদের কোন জায়গায় আছে বলুন তো, আমি কিন্তু সংস্কৃত জানি। এইটা যে পয়েন্টটা, আমি সংস্কৃত জানি, আমি তাহলে এই চর্চাটা শুরু করব, আপনি আমাকে বলে দিন বেদে এটা কোথায় আছে। যথারীতি তার উত্তর ছিল আমি তো বেদ পড়ি নাই, কিন্তু তিনি বলেছেন। তো এইটা তো আজকের আমাদের কাছে একটা বৃহৎ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমার একটাই প্রশ্ন, বিজ্ঞানীরা আজকে এইটা নিয়ে কথা বলছেন না কেন? ওপেনলি পয়েন্ট ব্ল্যাঙ্ক এটা বলছেন না কেন? এই যে কথাগুলো আগে বলা হচ্ছে যে স্টেম সেল বলুন, ইন্টারনেট বলুন, সমস্ত কিছু নাকি আমাদের দেশে ছিল, কেউ কেউ বলছেন, অনেকেই এটা নিয়ে আলোচনা করছেন, কিন্তু মেঘনাদ সাহার মতো স্ট্রেচারে একজন বিজ্ঞানী এবং বাংলা ভাষায় এই কথাটা এতখানি জোরের সঙ্গে বলেন না কেন? তার একটা কারণ কি এই যে আজকে বাঙালি বিজ্ঞানীরা তারা বাংলা ভাষায় সেভাবে লিখতে পটু নন, তাদের অভ্যেস নেই লেখা। তারা ভাবেন ইংরেজিতে স্বভাবতই, লেখেন ইংরেজিতে স্বভাবতই, কিন্তু তারা জাতে তো বাঙালি। বাড়িতে যখন জন্মেছিলেন তারা তো বাংলা ভাষায় কথা বলেছিলেন, তারা বাংলায় লেখেন না কেন? যে প্রশ্নগুলো আজকে উঠছে আমাদের তাড়িত করছে, বিজ্ঞান চেতনা থেকে, সায়েন্টিফিক টেম্পার থেকে পিছিয়ে দিচ্ছে। তো আমাদের বাঙালি বিজ্ঞানীরা, প্রতিষ্ঠিত বিজ্ঞানীরা যারা বহু বিষয়ে অত্যন্ত কৃতি, তারা আমাদের সবাইকে সবার কাছে খুব সম্মানীয়। তো এরা বাংলায় এই কথাগুলো, আমি বিজ্ঞানের কথা বলছি না, তাদের বাংলায় বিজ্ঞান লিখতে হবে না, কিন্তু যেটা বিজ্ঞান নয় সেটা বাংলায় পরিষ্কার ভাষায় তারা বলছেন না কেন? যে আজকে যেটা ভারতবর্ষে হচ্ছে প্রধান একটা অংশে, এটা বিজ্ঞান নয়। এটা আমি বললে, আমার মতো লোক, আমি বিজ্ঞানের লোক নই, এখানে সাধারণ লোকেরা বললে প্রধানত সেটা রাজনীতির দিকে ঘুরে যায়। কিন্তু যে মুহূর্তে একজন বিজ্ঞানী এটা বলবেন এবং বাংলায় বলবেন, বহু লোকের কাছে সেটা জোরের সঙ্গে পৌঁছে যাবে। ইংরেজিতে কিন্তু হচ্ছে। মীরানন্দা এই যে আইজারের তিনি মহালিতে হিস্ট্রি অফ সায়েন্স পড়ান, তিনি তো একের পর এক বই লিখে যাচ্ছেন। কিছুদিন আগেও একটা লিখেছেন, পয়েন্টগুলো ধরে ধরে। তিনি এটাই অভিযোগ করেছেন যে অনেকেই বলছেন এটা খুব খারাপ, কিন্তু স্পেসিফিক্যালি যে ভুল কথাগুলো বলা হচ্ছে ওয়ান বাই ওয়ান ধরে ধরে সেগুলো মিথ্যেটাকে প্রকাশ করা ইংরেজিতে হচ্ছে, কিন্তু ভারতীয় বিজ্ঞানীরাই করছেন, বাঙালিরা করছেন না কেন? এইটুকুই আমার প্রশ্ন। নমস্কার। কমেন্ট থাকে বাঙালি বিজ্ঞানীরা লেখে না, ইংরেজিও লেখে না, বাংলাও লেখে, সেই জন্য লেখা হয়েছে। বাঙালি বিজ্ঞানীরা লেখে না, ইংরেজিও লেখে না, ওটাই বলছেন। দ্যাট ইজ দি প্রবলেম।
আচ্ছা আচ্ছা এখানে অনুরাধা আছেন, আপনি যদি কিছু বলেন। আপনারা আমাকে মাফ করবেন, আপনাদের মতন বাংলা আমি বলতে পারি না। আমাকে এখানে ডেকেছেন অশোকদা, ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, বাট অফ কোর্স ইউ মেড মি ভেরি নার্ভাস। বাট ইয়েস, আই এম বর্ন ইন বেঙ্গল, আই হ্যাভ ডান অল মাই এডুকেশন ইন বেঙ্গল, আই ওয়ার্কড ইন বেঙ্গল। কেন বাংলা ভাষায় নেই এই প্রশ্নটা আমি নিজেকে কোনোদিন করিনি। কেন হিন্দি ভাষায় নেই করিনি। বিজ্ঞান করতে এসেছি, যে ভাষা প্রচলিত আমি তাতেই করেছি। বাট হোয়াট আই নোটিস ডিউরিং মাই ক্যারিয়ার, আমরা একটা বিশাল ক্যাচমেন্ট এরিয়াকে হারিয়ে দিলাম। যখন এই পলিসিটা নেওয়া হলো যে রুরালে মানে গভর্নমেন্ট স্কুলসে বাংলায় প্রাইমারিলি পড়ানো হবে, আমাদের কাছে সেই ক্যাচমেন্ট এরিয়ার ছেলেমেয়েরা আর আসতো না। উই লস্ট দেম। কয়েকজন নিজের জেদে খুব চেষ্টা করে, আমার একজন ছাত্রকে মনে আছে যে সে পশ্চিম মেদিনীপুরের ছেলে, সে বললো আমি রোজ 10 কিলোমিটার হেঁটে স্কুলে যেতাম, 10 কিলোমিটার হেঁটে ফেরত আসতাম, আমি কিন্তু বিজ্ঞান করবই, আর আমি ইংরেজি জানি না। সো মাই টাস্ক ওয়াজ নট জাস্ট টু হেল্প হিম লার্ন সায়েন্স, but to communicate with him and to understand what he was saying. I used whatever facilities I had, whether it was Bangla, English or science. And today he is very successful. Ramakrishna Mission Belur Mathe professor ache. He's worked in Stanford. ওর কোনো দিন আর ভাষা নিয়ে ভাবতে হয়নি, বিজ্ঞানটা খুব স্ট্রংলি করেছে। গৌতম যে কথাটা বললো যে জাপানের সবাই জাপানিতেই ওদের ভাষায় বিজ্ঞান করে, আমরা কেন করিনি? আই থিঙ্ক সামওয়্যার অ্যাজ সায়েন্টিস্ট উই ওয়ান্ট টু রিচ আউট টু এভরি সিঙ্গল সায়েন্টিস্ট। তখন উই হ্যাভ চোজেন দ্য পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। ইফ ইট ইজ ইংলিশ, সো বি ইট। হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট টু মি? সায়েন্স করাটা, অফকোর্স আই এম টকিং ফ্রম গবেষণা, আই এম নট টকিং ফ্রম পাঠন পঠন। So the path of least resistance was adopt a global language. Not that we are great in English either, but we have adopted that language to communicate our results, our discussions. Whether it is right or wrong, all of you, all of us, everyone can decide. There is a point of view which says we should have developed Bengali as the scientific language, and there is a part of us who, like me, is saying, let's choose the path of least resistance. Let's communicate science. That's what I thought. What excited me today was, Shukantada, when you started showing the slides, you chose science. Okay? আপনি কি করছেন? আপনি পুরো রবীন্দ্র রচনাবলীকে নিয়ে ওয়েবসাইট করে you are analyzing the mole of each word, the language. You used a phylogenetic tree. If you can analyze language through phylogenetic trees, why can't we use our phylogenetic trees to create a scientific language? Today it was I didn't use it, I'm just looking at the challenge. Right, I'm using you as a symbol of what you showed us. Your team did it, you all thought of it. Not my team, some players. Okay, whoever did it, but you presented it. Basically, phylogenetic is so well known to the the- fundamentals of biology. Today so we- that it becomes a natural thing for us. We become very excited. When we come from bacteria or viruses to humans, people like me get very excited with the phylogenetic tree. So your slide excited me beyond imagination. At that point of time, I'm sorry, আমি না ভাষা নিয়ে ভাবতে পারছি না, আমি তখন কিন্তু ফ্যাক্ট নিয়ে ভাবতে পারছি, বা তথ্য, বা সামথিং উইচ আই ক্যান ডিসকাস উইথ ইউ। এখন আমার মতন বাঙালিকে যদি আপনি শুধু বাংলায় কথা বলতে বলেন, আই উইল লুজ সায়েন্স। No. I know what you're saying. I am trying to take it to the step whether if language was limiting, I would be lost to science. Similarly, how we have lost that catchment area of rural Bengal who've done primary schooling only in Bangla. তাদেরকে আমরা ট্রান্সলেট করে আর কিছু দিতে পারি। In fact, from your slides, my brain was going to a different level, and I was thinking that if he can do যেটা আপনি বললেন যে একটা ওয়ার্ডের এতগুলো রূপান্তর আপনারা করতে পারবেন, he can translate all the scientific words into Bangla. His website, his people, Mr. Ritik, whoever is your coder, can do it. So I
brutal error by saying the next sentence. And I know many of you will not forgive me for it, but since we are all scientists, I must say it. Is it really important to do it in Bangla or Hindi or Marathi, except for reaching out to those who speak only that language? Science has to have a universal language. And as far as Bangla is concerned, 50% of the scientists or more in India, Indian scientists, 50% or more are Bengali. In fact, whenever we have gone to the Goa Research Conference or to the academia, everyone there is Bengali. And one of my most fun moments was Goa Research Conference. Tinjon Tamil Brahmin and Tader Gujarati and Marathi wives sang only Rabindra Sangeet. What bhasha are we talking about? Maybe because I don't want to struggle to learn Bangla. Maybe because I don't want to struggle to learn Hindi. I have used only language to the bare minimum. And maybe it's for your wisdom to decide where there is a balance where language is of primary importance. I'm sorry I've caused a bitarko. I'm sorry I've gone contrary to everyone's views. But this is what I feel. That's why ধন্যবাদ। আচ্ছা, গৌতম আছেন? আমি যা বলবো ভেবেছি অনেকটাই বলা হয়ে গেছে এখানে। আসলে 48 সালে আমাদের যে আপনারা জানেন যে বিজ্ঞান পরিষদ 1948 সালে তৈরি হয়েছিল এবং প্রথম সংখ্যায় একটা বিনয় কুমার সরকারের একটা লেখা ছিল রামেন্দ্রের পথ না জগদীশ প্রফুল্লের পথ। অর্থাৎ জগদীশ প্রফুল্লের পথ মানে হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান গবেষণা শিক্ষা হবে কিনা, আর রামেন্দ্রের পথ অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান প্রসার হবে কিনা। এখন এই মুহূর্তে এই প্রশ্নটা যেটা বোঝাতে বলবো এই প্রশ্নটা অর্থহীন, কারণ এই মুহূর্তে বাংলা ভাষায় বিজ্ঞান গবেষণা করার মতো অবস্থা আমরা নেই, প্রায় কোনো ভাষাই নেই। ওই চীনা জাপানি 2-3টি ভাষা বাদ দিলে ওটা ইউরোপেই তো মোটামুটি যা দেখতে পাই যে তারা সবাই ইংরেজিতেই পড়াশোনা করেন, ইংরাজিতেই অন্তত লেখেন, যদি অ্যাটলিস্ট উচ্চতর পড়াশোনা ইংরাজিতে করেন ইংরাজিতেই লেখেন। 20-25 বছরের অবস্থান এরকম ছিল না, এখন যা দাঁড়িয়েছে। এখন শুধু তো মানে বিজ্ঞান গবেষণার বিষয়টা না, আজকে যদি আমার রাজ্যের একটি মনে রাখতে হয় বাংলা একটা প্রান্তিক শব্দ আমি ব্যবহার করতে চাই না, কিন্তু এটা হচ্ছে একটা প্রাদেশিক ভাষা, আমাদের দেশের মধ্যে একটা অংশের ভাষা। এখন আমার ছাত্রটি যখন অন্য কোথাও চাকরি করতে যায়, সে বিজ্ঞান নাও হতে পারে, সে যদি ইঞ্জিনিয়ার হতে পারে, অন্য কিছু হতে পারে, তাকে সেইখানে গিয়ে তাহলে সে যদি ইংরেজি না জানে তাহলে তার পক্ষে সেখানে গিয়ে একটা কালচারাল শক হয়। এমনি একটা অন্য রাজ্যে গিয়ে একটা সাংস্কৃতিক শক তো হয়েই থাকে। তারপরে যেটা হয়ে দাঁড়ায় যে ভাষাটাও যদি না বলতে পারে, কিছু তো একটা বলতে হবে। আমি যদি আজকে তামিলনাড়ুতে চাকরি নিয়ে যাই, আমাকে ইনস্টিটিউটের বাইরে যদি যেতে হবে, যেখানে বাজার করতে হবে, কিছু একটা করতে হয়। বলছি না যে সবাই ইংরেজি বোঝে, কিন্তু কিছু মতো বলা যাবে, কিন্তু কোনো শব্দই যদি আমি না জানি সেটা পেরে উঠবো না। কাজে এখন বোধহয় এই প্রশ্নটা অর্থহীন যে বিজ্ঞান শিক্ষা গবেষণা কী হবে। মানে চেষ্টা তো করা হয়েছিল। আমরা যখন ছাত্র ছিলাম 1980-র দশকে, এখানে আমার শিক্ষিকাও আছেন, আমার মনে আছে যে অশোক ঘোষের থার্মোডাইনামিক্সের বই, তারপরে মণিমাদি মনে আছে অমর রায়চৌধুরীর ক্লাসিক্যাল মেকানিক্স, ডিপি রায়চৌধুরীর বই, এগুলো সব অসাধারণ কিছু হয়। কেসির বইটা, কেসির কাব্যগতি দত্ত, অসাধারণ কিছু বাংলায় বই ছিল এবং সেগুলো অনেকগুলো আমরা সেই সময় আমাদের দেশে যে ইংরাজি বই পেতাম তার থেকে ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি ধরুন আজকে 1994 সাল থেকে পড়াচ্ছি, 31 বছর, এবং প্রথম 8-10 বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় প্রশ্নও করা হতো, কিন্তু আজ অবধি আমি একটি খাতাও দেখিনি। বিএসসি, আমি এমএসসির কথা বলছি না, আজ অবধি আমি বিএসসিতে যত বছর এক্সামিনার বা এক্সামিনার ছিলাম একটি খাতাও দেখিনি অনার্সে যেখানে বাংলায় লেখা হয়েছে। ছিল না, সুযোগ ছিল, প্রশ্ন বাংলায় দেওয়া হতো, বই বাংলায় ছিল। এটা ভেবে লাভ নেই, এই ছায়ার সঙ্গে কুস্তি করে কী বা লাভ। কিন্তু যে কথাটা আশিসবাবু বললেন সেটাই আমি আরেকবার বলতে চাইছিলাম যে আমাদের দেশের বিজ্ঞানের সমাজটাকে যদি বিজ্ঞান আরও একটু বিজ্ঞান মনস্ক করতে হয় তাহলে বোধহয় আমাদের বাংলা ছাড়া উপায় নেই। মানে আমার সংস্কৃতির সঙ্গে যেটা যুক্ত সেইটা তো আর আমি সেইভাবে সত্যিই আমি যতই ইংরাজি বই পড়ি না কেন বা যা করি না কেন, আমার ছোটোবেলা থেকে যে সংস্কৃতিতে আমি বড় হয়েছি সেই সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার ফলে স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে বাংলাটা আমার কাছে বেশি গ্রহণীয়, বাংলায় যদি লেখা হয়। কেন কতটা পারছি না পারছি জানি না, তার কারণ হচ্ছে যে এটা ঘটনা যে অন্তত ইংরাজিতে দেখেছি বিখ্যাত বিজ্ঞানীরাও প্রচুর
জনপ্রিয় বিজ্ঞানের বই লেখেন, আমাদের দেশে লেখেন না তা নয়, কেউ কেউ লেখেন, হ্যাঁ, কিন্তু সংখ্যাটা কমই এবং তাদের প্রচার আরও কম। এখন পরিভাষার কথাটা এসেছিল, এখানে সেই রামেন্দ্র সুন্দরের কথাটা মনে পড়ে যায় যে মানে অনেক শব্দ আছে যে শব্দটা মানে ইংরেজের কাছেও নতুন, মানে সেটা হয়তো ভাষাতে চালু হয়ে গেছে, কিন্তু সেই শব্দটা কেউ কখনো ব্যবহার করেনি, মানে সংশ্লেষ কথাটার মতোই আর কি। আমরা কেউ কখনো সাধারণ কথা বলার সময় সংশ্লেষ কথাটা ব্যবহার করি না। চালু করা হয়েছিল, একটা সময় ছিল, বইতে লেখা হয়েছিল, স্বাভাবিকভাবে চালু হয়েছে, তখন হয়ে গেছে। কিন্তু যত যত নতুন বিজ্ঞান এগোচ্ছে, যে নতুন শব্দগুলো বেরোচ্ছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে শব্দগুলো, গ্রন্থগুলো আমাদের ব্যবহার করতে হবে, সেগুলোকে বাংলা করে খুব একটা সুবিধা হবে বলে মনে হয় না। কাজে এই বিজ্ঞান যদি এই কথাটা ভাবে বাদ দিন যে বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞান গবেষণা, সেটা এই মুহূর্তে বাংলায় করার মতো পরিস্থিতি আমাদের নেই, হয়তো কোনোদিন হবে বা হবে না। আর ওই যে বললাম, একটা দেশের একটা রাজ্যে বসে এটা করা ভীষণ সার্থক। আমাদের প্রতিবেশী দেশ যেটি বাংলাদেশ, সেখানে বেশ কিছু ভালো বিজ্ঞানের বই বেরিয়েছে, দেখতে পাই। তাদের কোয়ালিটি যেমন, কিন্তু প্রোডাকশন ইত্যাদি খুবই ভালো, কিন্তু সেখানে যেটা সুবিধা হচ্ছে ওরা একটি ভাষায় পড়ে, ফলে ওদের বিক্রি ইত্যাদি অনেক বেশি। এইখানে দ্বিতীয় জায়গাটা বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সম্পাদক হিসেবে বা কর্মসূচি হিসেবে যে কথাগুলি আমার বলা, যেটা মানে বলতে পারে যে বাংলা বইয়ের প্রকাশক, এই অর্থে আমি একজন পাবলিশার, যে সেই প্রকাশক হয়েছে যেটা আমাদের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে লেখেন অনেকে, কোনো সন্দেহ নেই, আর বিরাট লিস্ট আছে এখানে, ঠিক আছে, নাম পড়ছি না, কিন্তু বিষয়টা হয়ে দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের পাঠক সংখ্যা ভীষণ কম। এখন এটা ওই ভিসিআর সার্কেলের মতো পড়ে যায় যে আমাদের বিজ্ঞান পরিষদের বই আমরা বিক্রি করতে খুব একটা পারি না। বই দীর্ঘদিন পড়ে থাকে, আস্তে আস্তে বিক্রি হয়, ভালো বই হোক আর খারাপ বই হোক, বা যতটা ভালো নয় এমন বই হোক, যাই হোক, বিক্রি বিশেষ হয় না। বিক্রি বিশেষ হয় না বলে নতুন বই ছাপাতে পারি না, আর নতুন বই ছাপাতে পারি না বলে আরেকটা সমস্যা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে বিক্রিটা আরও কমে যায়। তার সঙ্গে যেটা হয়ে দাঁড়াচ্ছে যে আধুনিক প্রযুক্তি ইত্যাদি, যেটা কথা আসছিল, যেটা যে আমরা আমাদের দেশের বিজ্ঞানীরা খুব একটা বাংলা লিখতে অভ্যস্ত, উৎসাহী নন। গৌতম দা বলে ইংরেজিতেও লেখেন না, ঠিক আছে, কিন্তু বাংলায় যে যার অনেকেই লেখেন না তা নয়, কিন্তু তাদের প্রচারটা ভীষণই সীমিত। আর দ্বিতীয় হচ্ছে যে মানে বিক্রিও হয় না। তার সঙ্গে যেটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এখন তো এমনি বইয়ের বিক্রি কমে গেছে, এবারে উল্টোটা হচ্ছে, তখন এইটা কথা ভেবে এবার আমি নিজে কিছু অভিজ্ঞতার কথা বলি আর কি, যে বিজ্ঞান পরিষদের কর্মসূচি হিসেবে গত 5-6 বছর আমি কাজ করেছি। তা দেখুন, একজনকে আমাকে বলা হলো যে আজকাল ই বইয়ের চলন বাড়ছে, তোমরা কেন ই বইয়ে যাচ্ছ না? তা আমরা ই বই কয়েকটি প্রকাশ করলাম। তা ধরুন জ্ঞানবিজ্ঞানের আমাদের যে পত্রিকা, যেটা আপনারা সবাই নাম জানেন, জ্ঞানবিজ্ঞানের সারদা সংখ্যা আমরা ই বই প্রকাশ করলাম। তা কিছু পয়সা তো লাগে তার জন্য, যতটুকু লেগেছে, খুব বেশি লাগে কিন্তু লেগেছে। আর বিশেষ করে কি হয় যে বিজ্ঞানের ক্ষেত্রে যেটা হয় যে এমনি এই যে ওসিআর ইত্যাদি বা যাই হোক করে একটা করে, কিন্তু তারপরে যে ছবিগুলো থেকে যায় সেইগুলোকে আবার আলাদা করে আঁকাতে হয় বা অন্য কিছুটা করতে হয়, এটা সময় লাগে এবং কিছু অর্থ লাগে, খুব বেশি নয়, লেগেছে। এখন পরপর 2 বছর জ্ঞানবিজ্ঞানের সারদাতে আমাদের মোট বিক্রি হচ্ছিল 6 কপি ই বই, 6 কপি। আচ্ছা, রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত একটি বই, এই বাংলা নবজাগরণে বিজ্ঞান ছিল, এই আমাদের অসীম মুখোপাধ্যায়ের বইটা রবীন্দ্র পুরস্কার পেয়েছিল, বাংলা নবজাগরণে বিজ্ঞান চিন্তা, এরকম কিছু বইটার নাম এই মুহূর্তে মনে করছে না। সেটার এই বই করা হলো, আর যদি 1 কপিও বিক্রি হয়নি। হ্যাঁ, তার মানে আমার হার্ড কপিও খুব একটা পৌঁছচ্ছে না, আমার ই বইও বিক্রি হচ্ছে না। এখন এইখানে দাঁড়িয়ে যারা আমরা বিজ্ঞান প্রসার করতে চাই, তাদের পক্ষে এখন কারো কারো ক্ষেত্রে হবে, এখানে অনেক লেখকের আছে, নাম আছেন, এখানেও কেউ আছেন যাদের বই সত্যি ভালো বিক্রি হয়, কিন্তু মূল বিজ্ঞান, মানে বলছি যে বিজ্ঞানের দর্শন বা বিজ্ঞানের ইতিহাস বাদ দিয়ে যে একদম মৌলিক বিজ্ঞান, সেই বিষয়ে লেখালেখি কম, লেখালেখির পরে তার বিক্রি আরও কম। এখন এইখানে দাঁড়িয়ে আমরা একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়ে আছি, বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে বলতে চাইছি যে যেটা আমরা চাই, আমি বলছি না যে বিজ্ঞান সত্যেন্দ্রনাথ যেটা বলেছিলেন সেটা ভালো, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভবত অ্যাপ্লিকেবল নয়। আমরা কী করি বা করবো? আমরা চেষ্টা করলেও তো আমি বাংলায় বিজ্ঞান গবেষণা করতে পারবো না, বা ছাপবেই বা কি আর পড়বেই বা কি। তার সঙ্গে যেটা থেকে যায় সেটা হচ্ছে যে প্রসারটা তো আমরা কিন্তু খুব যে করে উঠতে পারছি তা নয়। আবারও বলছি, আমাদের বিজ্ঞান প্রসারের লক্ষ্য হচ্ছে আমাদের সমাজের মধ্যে একটা বিজ্ঞানের প্রবেশটা ঘটানো, যেটা আমাদের সমাজে সেই অর্থে তো বিপ্লবটা আমাদের হয়নি, বৈজ্ঞানিক বিপ্লব আমাদের দেশে হয়নি, ও
অন্যত্র হয়েছে, সেখানে তার ফলে সমাজের পরিবর্তন দেখা গেছে। আমাদের এখানে ওইটাকে বাইরে থেকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। তার ফলে আমাদের মতো কিছু এলিট শ্রেণী তৈরি হয়েছে যারা বিজ্ঞানটা জানি বুঝি এবং নিজেদের বেশ এতে মনে করি, কিন্তু একটা বিরাট শ্রেণী পড়ে যায়। আমি বলছি যে তারা অত উৎসাহী নয়, তাদের সময়ও নেই, উৎসাহী নয়। এবং স্কুলের ক্ষেত্রে আমরা কিন্তু সেটা ক্রিয়েট পাচ্ছি না। মানে স্কুলে যদিও বা কেউ ধরুন একটা যে বিজ্ঞান পরিষদ থেকে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাওয়া হয়, যদিও বা স্কুলে গেলে কিছু কিছু বাংলায় বলি আমরা সবসময়, স্কুলে গেলে হয়তো কিছু কিছু যে চলে, কিন্তু এরপরে যখন কলেজে যখন যাওয়া হয় তখন সেই সংখ্যাটা ভীষণই কমে যায়। এবং যদি বিশ্ববিদ্যালয়ে কখন আমরা আয়োজন করি কোনো বাংলায় বক্তৃতা, তাতে শ্রোতা প্রায় থাকে না। এখন তার মানে এখন এমন তো নয় যে নতুন কিছু বলছি না, আমি বলছি না যে বিজ্ঞান গবেষণা, কিন্তু কিছু কিছু সবসময় বলার থাকে, কিন্তু সেগুলো সামহাও আমরা বাংলায় শুনতে চাই না বা অভ্যস্ত নই বা কিছু একটা হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে বিজ্ঞান চর্চার মধ্যে আমি এই বিজ্ঞান প্রসারটাকেই গুরুত্ব দিতে চাইছি, যেহেতু বললাম যে শিক্ষা এবং গবেষণা এই মুহূর্তে করার অবস্থা নেই, কিন্তু বিজ্ঞান প্রসারের ক্ষেত্রে আমাদের বেশ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা জাস্ট অন্য একটা গল্প, সেটা বলে শেষ করবো, অনেকক্ষণ চলছে। এটা হচ্ছে যে আমি একজন ফেসবুকে লেখেন, বইও বেরিয়েছে, তার নাম করবো না, গৌতমদাকে গল্পটা বলেছি, যে তিনি প্রচুর লেখেন। তা একবার তিনি মানে বিভিন্ন বিষয়, তা একবার তার লেখা খুব সন্দেহ হলো যে তিনি ব্ল্যাক হোল নিয়ে লিখেছেন। আমি তাকে ওটা চিনি না, যাই হোক মানে ফেসবুকে আরো, কিন্তু সেখানে ব্ল্যাক হোলের উনি বলে যাচ্ছেন কৃষ্ণ গহ্বর ইত্যাদি, কৃষ্ণ গহ্বরের উনি বলে যাচ্ছেন আকার। এটা আমার খুব কনফিউজিং, কৃষ্ণ গহ্বরের আকার মানেটা। তারপরে বুঝলাম যে উনি যেটা এইটা থেকে ট্রেস করতে গিয়ে দেখলাম যে উনি যে লেখাগুলো করেন সেগুলো বেশ বিদেশি লেখা, একদম পরিষ্কার, চ্যাট জিপিটিতে ফেলে এবং অসাধারণ অনুবাদ হয়। সত্যি বুঝি, ওই একবার ধরে ফেললাম বলে তাই, এর আগে আমি কোনো ধরতেও পারিনি, যে জানতে পারলাম বলে করলাম, যে কোনো ধরতেও পারিনি যে ওটা অনুবাদ করেছেন। উল্টোটা হচ্ছে এই বিজ্ঞান প্রসার থেকে একটা গত বছর একটা বই বেরিয়েছিল আমার, আলোর কথা বলে, তা সেইটা এবারে আমাদের এখন এই সিলেবাসে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অন্যত্র একটা সেই এমডিসি বলে পদার্থ হয়েছে, যেখানে ওরকম কিছু একটা অন্য কিছু পড়াতে হয় এরকম। তা সেখানে ওরা আমাদের আরও দুই সহকর্মী কলেজে, তারা বলে যে আমরা ওয়েবসাইট করবো, সেখানে ওই বইটা তুলে দেবো। তাই বললেন যে সেটা ঠিক আছে, কিন্তু বাংলায় পড়বে কে, প্রশ্নটা সেইখান থেকে যায়। বললেন ইংরাজিতে। কি আমার ইংরাজি করবে এটা বসে বসে? বলে আপনি দেখুন না। বলে সত্যি ওরা চ্যাট জিপিটিতে করলো এবং আমাকে পড়ালো। আমি দেখলাম যে সত্যি মানে মোটামুটি যা বলতে চেয়েছি দু একটা ক্ষেত্র ছাড়া বাকি সব জায়গায় অসাধারণভাবে এসে গেছে। কাজে এইগুলোকে আমাদের, এই টুলগুলো আমাদের ব্যবহার করতে হবে, তোর উপায় নেই। দুবার করে যেটা প্রফেসর ভট্টাচার্য বলল, দ্বিতীয়বার কেন করতে যাবো, অলরেডি তো হয়ে গেছে। সেইগুলো নিয়ে কীভাবে এগোবো জানি না, ঠিকই আবারও বলছি যে পসিবল আমি জানি না, হয়তো সমাধান সামনে আছে, চেষ্টা করে যেতে হবে, এইটুকুই বলার। কম্পিউটারের দৌলতে, এআই এর দৌলতে অনেক কিছু হয়তো করা সম্ভব যেটা আগে হতো না। এই পরিপ্রেক্ষিতে আমাদের একটু চিন্তা করার সুযোগ আছে বলে আমার মনে হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কথাটা এখানে সেইভাবে স্পষ্টভাবে এখনো কেউ বলেননি, সেটা হচ্ছে কল্পবিজ্ঞান, অর্থাৎ সায়েন্স ফিকশন যাকে বলে, সেটা আমি ইদানিং শুনলাম বাংলা হচ্ছে কল্পবিজ্ঞান। এবং একটা পাবলিশারও হয়েছে, শান্তিময় চ্যাটার্জির একটা বই ওরা ওখানে পাবলিশ করলেন। তো সেখানে দেখলাম ওরা প্রতি বছর গত 4-5 বছর ধরে যারা খুব ভালো কল্পবিজ্ঞান লিখছে সেই তাদের পুরস্কার দিচ্ছে। কথাটা হচ্ছে এই যে সাধারণ মানুষের যারা একদমই বিজ্ঞান জানেন না, তাদের কাছেও বিজ্ঞানের কথাগুলোকে পৌঁছে দেওয়া, একটু তাদের ইন্টারেস্ট তৈরি করা, এই যে জায়গাটা, এই জায়গাটায় এখনো সেইভাবে অন্তত বাংলা ভাষায় গড়ে ওঠে। তো এইখানে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের কোনো ভূমিকা আছে কিনা সেটাই আলোচনার বিষয়। পরিভাষার ব্যাপারটা
উঠেই এসেছে হবেই, সেখানেও নানান রকম মত আছে, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু এগুলো চিন্তা করার ব্যাপার আছে। এখন আমরা বাংলা ওয়ার্ল্ড ওয়াইড থেকে কোনো মানে কিছু একটা প্রোগ্রাম নিতে পারি কিনা যাতে এই ব্যাপারগুলো অ্যাড্রেসড হয়। সে কল্পবিজ্ঞানও হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। যে এই যে একটা ক্লাসিক্যাল মেকানিক্সের কথা বলা হচ্ছিল, টেক্সট বুক বা মনোগ্রাফ। আমি ছোটবেলায় যে আমার বিজ্ঞানের ইন্টারেস্টটা গ্রো করেছিল তার কারণ হচ্ছে আমার বাবার লাইব্রেরিতে দুটো বই ছিল। একটা হচ্ছে আর্থার এডিংটনের লেখা নিউ পাথওয়েজ ইন সায়েন্স, আরেকটা ছিল জেমস জিন্সের লেখা দ্য মিস্টিরিয়াস ইউনিভার্স। এই দুটো বই অনবদ্য ইংরেজিতে লেখা, খুব কম টেকনিক্যাল কথা, খুবই কম, কিন্তু এত সুন্দরভাবে লেখা ছিল। তখনকার কালে যারা মানে ওই রকম মাপের বিজ্ঞানী তারা কিন্তু লিখেছেন। এটা খুবই দুঃখের কথা যে আমাদের দেশে যারা নামী বিজ্ঞানীরা তারা কিন্তু লিখছেন না। তারা না লিখলে কিন্তু অন্যরা যদি লেখে তাতে সেই কি বলবো বিশ্বাসযোগ্যতা আসবে না, এবং তার লেখার মধ্যেও সেই পরিষ্কার ব্যাপারটা আসবে না। এইটা একটা আমাদের একটা সমস্যা। কি করা যেতে পারে আমি জানি না, কিন্তু সমস্যাগুলোকে অন্তত তুলে ধরা যাতে সবাই আমরা চিন্তা করতে পারি, সেটাই উদ্দেশ্য ছিল। আজকে অনেকগুলো কথা আমরা শুনলাম। অশোক, তোমার যদি শেষে কিছু বলার থাকে। আমি যেটা বল, তুমি একটু বাইরে গেছিলে সেই জন্য আমি একটু সামারাইজ করি যে এই যে এতগুলো কথা আমরা শুনলাম, এই পরিপ্রেক্ষিতে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড থেকে আমরা কোনো একটা সুনির্দিষ্ট প্রোগ্রাম নিতে পারি কিনা, এবং তার সেটা কি হবে। এখানে আমার মনে হয় আমার মনে হয় প্রচেষ্টা তো নিশ্চয়ই থাকতে হবে, সাহায্য করতে পারবেন বলে আমার মনে হয়। যে ওই ধরনের যে এই যে মানে সকল কম্পিউটার ব্যবহার করে ভাষাকে আমি একটা একেবারে অন্য কথা, সেখানে মানে আমি নিজে কিছুই করতে পারবো না। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষত যারা মানে বিদেশস্থ যাদের রাজনীতির সংখ্যা খুব বেশি নেই, অন্য হিসাবে থাকে ঠিকই, যে একটা আমাদের ছেলে মেয়েদের ভিতরে, স্কুলের ছেলে মেয়েদের বিজ্ঞান চর্চার একটা পথ ছিল, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে সায়েন্স ফেয়ার। এটা কিন্তু এখনও আপনারা নিশ্চয়ই এই অঞ্চলটা বেশি যান, আমিও ইউনিভার্সিটি যাই, সেখানে কিন্তু এখনও খুব প্রাণবন্তভাবে স্কুলের ছেলেমেয়েরা বিজ্ঞান আলোচনা করে, মডেল করে দেখায়, এবং সেখানে যেহেতু তারা সব বাংলা মাধ্যমের স্কুলে, তাদের কাছে কিন্তু বাংলা আলোচনাটা মানে বিজ্ঞান আলোচনা বাংলাতেই স্বাভাবিক। তারা ইংরেজি পরিভাষা তারা তখন জানে না, তারা এখন যেটা হচ্ছে যে প্রথমত বাংলা স্কুলগুলোতে সব রকম শিক্ষকেরই অভাব, বিজ্ঞান শিক্ষকের সবচেয়ে প্রচণ্ড। তা সত্ত্বেও স্থানীয় উদ্যোগে এই সায়েন্স ফেয়ারটা চালিয়ে যাওয়া হচ্ছে। সরকার অনেকটা সাপোর্ট কমিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকার একমাত্র এখন অল ইন্ডিয়া লেভেলে রাখে, রাজ্য সরকার একমাত্র স্টেট লেভেলে রাখে। নিচে জেলা বাড়ি বা আঞ্চলিক স্তরে দেহাত স্থানীয়ভাবে, আঞ্চলিকভাবে এবং দু একটি খুব উদ্যোগী সংগঠনের জন্য এখনও জেলাবাড়িভাবে এই বাচ্চাদের এই সায়েন্স ফেয়ারগুলো হয়। এখানে আরও একটা খুব খারাপ জিনিস হচ্ছে, যে এই বছর যে যারা নিয়ে গেছিলেন অভিজিৎ বর্ধমান চেনা অনেকে, যারা বাচ্চাদের এই বছর অল ইন্ডিয়া এতে নিয়ে গেছিলেন, অর্থাৎ গুজরাটে কোথায় হয়েছিল, সেখানে তাদের যাওয়ার পরে বাচ্চাদের বলা হলো তোমরা তোমাদের নিজেদের ভাষায় বলতে পারবে না, শুধু ইংরেজি অথবা হিন্দিতে বলতে হবে। তাতে ওখানে শুধু বাঙালি ছেলেমেয়েরা, তামিলনাড়ু, কেরালা ইত্যাদি যেখান থেকে সবচেয়ে ভালো প্রেজেন্টেশন, তার প্রাইজের একটা বড় অংশ এই রাজ্যগুলিতে নিয়ে যেত, তারা দেখা করে বসে গেল। এখন এইখানে এই যে সায়েন্স ফেয়ারের এই ব্যাপারটা, এটা যদি খুব বেশি বড় মাপের টাকা হয়তো লাগবে না, কিছু যদি স্পন্সরশিপ করে এই যেটা কিছু এটা যদি কিছু করা যেতে পারে বাংলা। ঠিক আছে,
না আমার টু সাম আপ আমি একটাই বলতে পারি যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সাথে যারা যুক্ত আছে তাদের উৎসাহ থাকতে পারে, কিন্তু তাদের সাংগঠনিক দুর্বলতা প্রতি মুহূর্তেই প্রকটিত। এবং সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু সেখানে যে আজকে এই ঘরের মানে অ্যাভারেজ এজ গ্রুপ দেখলেই কিন্তু সেটা পরিষ্কার হয়ে যায় যে আমরা সত্যি সত্যি আরও ইয়াঙ্গার জেনারেশনকে আরও অ্যাক্টিভভাবে যতক্ষণ না যুক্ত করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু দৈন্যতাটা কাটিয়ে ওঠা যাবে না। এবং চলে গেছেন গৌতম প্রায়ই আমাকে অ্যাকিউজ করেন, গৌতম বসু যিনি অনেক প্রশ্ন করেছিলেন বা উত্তর দিয়েছিলেন যে আপনারা বুড়োরা করলে তো হবে না, যাদের দরকার তারা কোথায়। এইটা যে আমরা বুঝি না তা নয়, কিন্তু আমাদের হাতে দুটো জিনিস খোলা থাকে। একটা হচ্ছে করোনা বন্ধ করে দাও, কেন আমরা পাচ্ছি না এটা জানিয়ে দাও, অথবা চালিয়ে যেয়ে এই একটা দুরাশা পোষণ করা যে কোনোদিন না একদিন আমরা ওখানে পৌঁছতে পারবো। তো পার্থদা যে কথাটা বলেছেন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের তরফ থেকে, এখানে প্রফেসর মণিমালা দাস আছেন, উনিও আমাদের একজন বিশিষ্ট যোগসূত্র। আমরা সবাই যেটা আলোচনা করি যে আমরা নেক্সট স্টেপটা কী করতে পারি। আমাদের হাতে একটা ওয়েবসাইট আছে যার মাধ্যমে আমরা নানান ধরনের প্রচার করছি, আর কিছু কিছু এরকম অনুষ্ঠান করি। এরকম একটা ফেয়ার অর্গানাইজ করতে গেলে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের যেটা সমস্যা হবে যে তাদের সাংগঠনিক দুর্বলতাটা এতটাই বেশি, বরঞ্চ যেটা সুবিধে হতে পারে যে যেটুকু বিজ্ঞানমেলা অন্যান্য জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আমরা অ্যাক্টিভলি তাদের সাথে যুক্ত হয়ে সেইটার প্রচারটা আমাদের মাধ্যমে যদি আমরা করি, এই কাজটা প্রাথমিক স্তরে অনেক সহজতর হবে বলে আমার ধারণা। এই প্রতিশ্রুতি নিশ্চয়ই দেওয়া যায়, বিশেষ করে প্রফেসর চৌধুরী যেটা বললেন, সুকান্ত চৌধুরী, যে ফেয়ারগুলো তৈরি করা। মানে আমিও যখন প্রথম শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হয়েছিলাম তখন আমার প্রথম কাজ ছিল এরকম ধরনের বিআইটিএম কতগুলো অর্গানাইজ করতো সায়েন্স মিটিং, এখনও করে কিনা জানি না, কিন্তু আমি যেতাম সবচেয়ে প্রান্তিক যে জেলাগুলো ছিল তাতে, মুর্শিদাবাদ, পুরুলিয়া, এবং আমাকে বলে দেওয়া হয়েছিল মানে কেন, যেহেতু আমি তার আগে অনেক সময় যেতাম ওখানে, যে তোমাকে ইচ্ছে করে ওখানে পাঠানো হচ্ছে যে তুমি দেখো যে ওখানকার ছেলেরা কত কম সুযোগে কোথায় আসছে, এবং তার বিভিন্ন গল্প আছে। এখন আর সেটা সময় নেই, কিন্তু সেই জন্য প্রয়োজনীয়তাটা বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে সংগঠিত করবার জন্য নির্দিষ্ট একটা পরিকল্পনা করে এগুলো দরকার আছে, এটা বুঝছি। প্রাথমিক স্তরে আমার যেটা মনে হচ্ছে, যেটা বিজ্ঞান মেলার কথা বললেন, কিছু তো সংগঠিত হচ্ছে কলকাতায়, সেইটার সাথে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড নিশ্চয়ই যুক্ত হওয়ার আগামী দিনে চেষ্টা করবে, যাতে করে আমরা আমাদের প্রচার মাধ্যমে এইটা অন্যদের জানালে তারা যদি এইটাকে গ্রহণ করেন।